বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল এই দেশের সরকারি প্রশাসন। সেই প্রশাসনকে সচল রাখেন লাখ লাখ সরকারি কর্মচারী, যারা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে দেশের সেবায় বের হন। ঢাকার গলিঘুঞ্জি থেকে শুরু করে সুন্দরবনের কোলঘেঁষা উপকূলীয় উপজেলা পর্যন্ত, পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে সিলেটের চা বাগান ঘেরা মহকুমা পর্যন্ত এই দেশের প্রতিটি কোণে একজন না একজন সরকারি কর্মচারী নিরলসভাবে রাষ্ট্রের চাকাকে সচল রেখে চলেছেন। এই মানুষগুলোর জীবন, তাদের স্বপ্ন, তাদের সংগ্রাম এবং তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব নিয়েই আজকের এই বিশেষ প্রতিবেদন। নবম জাতীয় পে স্কেল এখন শুধু একটি বেতন সংক্রান্ত বিষয় নয়, এটি পরিণত হয়েছে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত সংস্কারের একটি অধ্যায়। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এই বিষয়টি নতুন গতি পেয়েছে এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে মাঠ প্রশাসনের কনিষ্ঠতম কর্মচারী পর্যন্ত সবার মুখে এখন একটাই প্রশ্ন ঘুরছে: নবম পে স্কেল কখন আসবে এবং এটি কতটা পরিবর্তন আনবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বাংলাদেশের পে স্কেলের সুদীর্ঘ ইতিহাস থেকে শুরু করে বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাবনা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা করতে হবে। বাংলাদেশের পে স্কেলের যাত্রা শুরু হয়েছিল ১৯৭৩ সালে, স্বাধীনতার মাত্র ২ বছর পর। সদ্য স্বাধীন একটি যুদ্ধবিধ্বস্ত দেশ তখন তার প্রশাসনিক কাঠামো নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করছে। পাকিস্তান আমলের প্রশাসনিক কাঠামো থেকে বেরিয়ে একটি স্বাধীন দেশের উপযোগী প্রশাসন তৈরির সেই সংগ্রামী দিনগুলোতে প্রথম জাতীয় পে স্কেল ছিল একটি ঐতিহাসিক পদক্ষেপ। তারপর থেকে একে একে ১৯৭৭ সৎ, ১৯৮০, ১৯৮৫, ১৯৯১, ১৯৭৭, ২০০৯ এবং ২০১৫ সালে ৮টি পে স্কেল কার্যকর হয়েছে। প্রতিটি পে স্কেলই তার সময়ের অর্থনৈতিক ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটিয়েছে। কিন্তু একটি বিষয় প্রতিবারই অপরিবর্তিত থেকেছে, সেটি হলো বাস্তবায়নের পর অল্প কিছু দিনের মধ্যেই মুদ্রাস্ফীতির চাপে নতুন পে স্কেলের সুবিধা ক্ষয় হয়ে যাওয়ার প্রবণতা। ২০১৫ সালের অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত দেশে মূল্যস্ফীতির হার কোনো বছরেই ৫% নিচে নামেনি, বরং কোনো কোনো বছর এটি ৯ থেকে ১০%ও ছুঁয়ে গেছে। এই মুদ্রাস্ফীতির কারণে অষ্টম পে স্কেলে যে বেতন নির্ধারণ করা হয়েছিল তার প্রকৃত মূল্য এখন তুলনামূলকভাবে অনেক কম। সহজভাবে বলতে গেলে ২০১৫ সালে একজন কর্মচারী যে বেতনে যা কিনতে পারতেন, এখন একই বেতনে তার অর্ধেকও কিনতে পারেন না। এই কঠিন বাস্তবতাই নবম পে স্কেলকে এত জরুরি করে তুলেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এই বাস্তবতাকে সম্পূর্ণভাবে উপলব্ধি করেন। তিনি সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন, নবম জাতীয় পে স্কেল কোনো অবস্থাতেই বাতিল হয়নি এবং হবেও না। দেশ স্বাভাবিক হওয়ার পরপরই এই পে স্কেল চূড়ান্তভাবে কার্যকর করা হবে। তিনি আরও বলেছেন, তাড়াহুড়ো করে একটি অসম্পূর্ণ পে স্কেল ঘোষণা করার চেয়ে সময় নিয়ে একটি পরিপূর্ণ ও দীর্ঘস্থায়ী কাঠামো তৈরি করা অনেক বেশি বিচক্ষণ পদক্ষেপ। প্রধানমন্ত্রীর এই দৃষ্টিভঙ্গি দেশের লাখ লাখ চাকরিজীবীর মনে নতুন করে আশার সঞ্চার করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও একই সুরে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সমস্ত প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন রাখা হবে, যাতে দেশ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই ঘোষণা দেওয়া যায় এবং ঘোষণার পর বাস্তবায়নে কোনো বিলম্ব না হয়। অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে বাজেট বরাদ্দের প্রাথমিক হিসাব তৈরি করা হয়েছে এবং পে কমিশন নিরলসভাবে খসড়া কাঠামো চূড়ান্ত করার কাজ করে যাচ্ছে। পে কমিশনের কাজের পদ্ধতি সম্পর্কে জানা গেছে যে এবার অত্যন্ত বিজ্ঞানসম্মত ও তথ্যভিত্তিক পদ্ধতিতে পে স্কেল প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ঢাকা নয়, দেশের সব বিভাগীয় শহর, জেলা, সদর এবং প্রতিনিধিত্বমূলক কিছু উপজেলা থেকে জীবনযাত্রার ব্যয়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। বাজার গবেষণা, পরিসংখ্যান বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের সরাসরি সমীক্ষার মাধ্যমে যে তথ্য ভাণ্ডার তৈরি হয়েছে তা পূর্ববর্তী যে কোনো পে কমিশনের তুলনায় অনেক বেশি সমৃদ্ধ ও বাস্তবসম্মত। এই তথ্যের ভিত্তিতে তৈরি পে স্কেল স্বাভাবিকভাবেই আগের যে কোনো পে স্কেলের চেয়ে বেশি কার্যকর ও দীর্ঘস্থায়ী হবে বলে বিশেষজ্ঞরা আশা করছেন। নবম পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হবে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণ। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি অফিসে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা যে বেতন পান তা দিয়ে রাজধানী বা বিভাগীয় শহরে একটি পরিবার চালানো প্রায় অসম্ভব। একটি ছোট পরিবারের মাসিক খরচের হিসাব করলে দেখা যাবে শুধু বাসা ভাড়া, খাবার ও যাতায়াতের জন্যই যে অর্থের প্রয়োজন তা এই কর্মচারীদের মোট বেতনের সমান বা তার চেয়েও বেশি। এই অবাস্তব পরিস্থিতি দূর করতে নবম পে স্কেলে নিম্নতম বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে।
তৃতীয় শ্রেণীর কর্মচারীদের অবস্থাও কম কঠিন নয়। একজন সরকারি অফিস সহকারী বা কেরানি যে বেতন পান তার সাথে বাজারের বর্তমান দামের কোনো সামঞ্জস্য নেই। এই কর্মচারীরা প্রায় মাসের মাঝামাঝিতেই হাতে থাকা অর্থ শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতার মুখোমুখি হন। ধার করে সংসার চালানো, সমিতি বা মহাজনের কাছে থেকে ঋণ নেওয়া এবং সন্তানের পড়াশোনার খরচ জোগাড় করতে হিমশিম খাওয়া এই কর্মচারীদের নিত্য নৈমিত্তিক বাস্তবতা। এই কষ্টের জীবন থেকে তাদের মুক্তি দেওয়াই হবে নবম পে স্কেলের সবচেয়ে বড় মানবিক অবদান। দ্বিতীয় শ্রেণীর কর্মচারীরাও মোটেই স্বস্তিতে নেই। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন বিভাগের সহকারী পরিচালক পর্যায়ের কর্মকর্তারা যে বেতন পান তা দিয়ে শহরে সম্মানজনক জীবন পরিচালনা করা কঠিন। তাদের সন্তানদের ভালো স্কুলে পড়ানো, পরিবারকে ভালো স্বাস্থ্যসেবা দেওয়া এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার স্বপ্ন প্রায় অধরা থেকে যায়। সমাজে তাদের পেশাগত মর্যাদা যতটুকু আছে, আর্থিক অবস্থান সেই মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ব্যবধান দূর করা নবম পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রেও পে স্কেল নিয়ে অসন্তোষ রয়েছে, বিশেষত মধ্যম পর্যায়ের কর্মকর্তারা যারা প্রতিদিন জটিল সব সরকারি সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পালন করেন, তারা বেসরকারি খাতের সমপর্যায়ের পেশাদারদের তুলনায় আর্থিকভাবে অনেক পিছিয়ে। একজন উপসচিব বা যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তার বেতন একটি মাঝারি বেসরকারি কোম্পানির মধ্যম পর্যায়ের ম্যানেজারের চেয়েও কম হতে পারে। এই বৈষম্য মেধাবী কর্মকর্তাদের মনে এক ধরনের হতাশা তৈরি করে এবং প্রশাসনের সর্বোচ্চ মান ধরে রাখার পথে বাধা হয়ে দাঁড়ায়। বাড়ি ভাড়া ভাতার সমস্যাটি সরকারি চাকরিজীবীদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। বর্তমানে ঢাকায় একটি 2 কক্ষ বিশিষ্ট ফ্ল্যাটের মাসিক ভাড়া ন্যূনতম 15 থেকে 20,000 টাকা, কিন্তু একজন নিম্ন বা মধ্যম গ্রেডের কর্মচারীর বাড়ি ভাড়া ভাতা তার একটি ক্ষুদ্র অংশ মেটাতে পারে না। ফলে তাদের মূল বেতনের একটি বিশাল অংশ চলে যায় বাসা ভাড়ায় এবং বাকি প্রয়োজনগুলো মেটানোর জন্য যথেষ্ট অর্থ থাকে না। রাজধানীতে বাসা ভাড়ার এই অস্বাভাবিক বৃদ্ধির কারণে অনেক কর্মচারী শহরের প্রান্তিক এলাকায় বা এমনকি পার্শ্ববর্তী জেলাতেও বাসা ভাড়া নিয়ে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অফিসে আসেন। এই যাতায়াত শুধু সময় সাপেক্ষ নয়, এটি শারীরিক ও মানসিকভাবেও ক্লান্তিকর। নবম পে স্কেলে বাড়ি ভাড়া ভাতার হার মূল বেতনের সাথে আরও সঙ্গতিপূর্ণ করার পরিকল্পনা রয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। বিশেষত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর মতো বড় শহরে কর্মরত কর্মচারীদের জন্য শহরভেদে আলাদা হারে বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের প্রস্তাব রয়েছে। এটি বাস্তবায়িত হলে অনেক কর্মচারীর জীবনে একটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। চিকিৎসা ভাতার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্বাস্থ্যসেবার ব্যয় গত এক দশকে অস্বাভাবিকভাবে বেড়েছে। একটি সাধারণ রোগের জন্য বেসরকারি হাসপাতালে পরামর্শ নিতে গেলে শুধু ডাক্তারের ফি ও পরীক্ষা নিরীক্ষার খরচই কয়েক হাজার টাকা হয়ে যায়। কিন্তু একজন সরকারি কর্মচারীর মাসিক চিকিৎসা ভাতা এই একটি ডাক্তার ভিজিটের খরচও কভার করে না। ফলে অনেক কর্মচারী অসুস্থ হলেও চিকিৎসার খরচের ভয়ে ডাক্তারের কাছে যান না বা দেরিতে যান, যা শেষ পর্যন্ত রোগ আরও জটিল হওয়ার কারণ হয়ে দাঁড়ায়। নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা বাস্তবসম্মত পর্যায়ে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। শিক্ষা ভাতার বিষয়টিও অত্যন্ত প্রাসঙ্গিক। একজন সরকারি কর্মচারীর সন্তানকে মানসম্মত বিদ্যালয়ে পড়াতে হলে মাসে যে ব্যয় হয়, বর্তমান শিক্ষা ভাতা তার ক্ষুদ্র একটি অংশও নয়। ফলে সরকারি কর্মচারীরা তাদের সন্তানদের ভালো শিক্ষা দেওয়ার স্বপ্ন দেখলেও অনেক ক্ষেত্রে আর্থিক সংকটের কারণে সেই স্বপ্ন পূরণ করতে পারেন না। এটি কেবল একটি পারিবারিক সমস্যা নয়, এটি একটি জাতীয় সমস্যাও বটে। কারণ রাষ্ট্র যদি তার কর্মচারীদের সন্তানদের মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত না করতে পারে, তাহলে দীর্ঘমেয়াদে দক্ষ মানব সম্পদ তৈরির পথেও এটি একটি বাধা হয়ে দাঁড়ায়। যাতায়াত ভাতার ক্ষেত্রেও একই চিত্র। ঢাকার যানজট ও পরিবহন সংকটের কারণে একজন কর্মচারীর দৈনিক যাতায়াত খরচ এখন অনেক বেশি। রিকশা, বাস, সিএনজি বা উবারের ভাড়া যেভাবে বেড়েছে, তাতে একজন সরকারি কর্মচারীর মাসিক যাতায়াত ভাতা অনেক আগেই অপর্যাপ্ত হয়ে গেছে। নতুন পে স্কেলে যাতায়াত ভাতাকেও বর্তমান পরিবহন খরচের সাথে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়টি আলোচনায় রয়েছে। মাঠ পর্যায়ের কর্মচারীদের জীবন সবচেয়ে কঠিন। বাংলাদেশের প্রত্যন্ত উপজেলাগুলোতে কর্মরত কর্মচারীরা সরকারি আবাসন সুবিধা না পেলে নিজের খরচে বাসা ভাড়া নিতে হয়। পরিবারকে কাছে রাখলে ব্যয় বাড়ে, আবার পরিবারকে ঢাকা বা জেলা শহরে রেখে একা থাকলে মানসিক কষ্ট বাড়ে। দুর্গম পার্বত্য অঞ্চলে বা চরাঞ্চলে বদলি হলে পরিবহন সমস্যা, নিরাপত্তার ঝুঁকি এবং নাগরিক সুযোগ সুবিধার অভাব এই কর্মচারীদের জীবনকে অত্যন্ত কষ্টকর করে তোলে। অথচ এই কর্মচারীরাই তৃণমূল পর্যায়ে সরকারের মুখ। তাদের মাধ্যমেই সরকারের নীতি ও কর্মসূচি সাধারণ মানুষের কাছে পৌঁছায়।
তাদের যদি সঠিক আর্থিক ও সামাজিক সুরক্ষা না দেওয়া হয় তাহলে তৃণমূল প্রশাসন দুর্বল হয়ে পড়ে এবং সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ব্যাঘাত ঘটে। দুর্গম এলাকায় কর্মরত কর্মচারীদের জন্য বিশেষ ভৌগোলিক ভাতা চালু করার বিষয়ে নবম পে স্কেলে গুরুত্ব দেওয়া হচ্ছে। পার্বত্য ৩ জেলা, সুন্দরবন উপকূলীয় এলাকা, হাওড়াঞ্চল এবং চরাঞ্চলের কর্মচারীদের জন্য আলাদা ও বাড়তি ভাতার বিধান রাখার প্রস্তাব রয়েছে। এটি শুধু এই কর্মচারীদের জন্য ন্যায়সঙ্গত নয়, দুর্গম এলাকায় দক্ষ ও অভিজ্ঞ কর্মচারীদের ধরে রাখার জন্য এটি জরুরি। সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করার বিষয়টি এবার বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। প্রতিবছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলো থেকে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী স্নাতক হন। তাদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারি চাকরিতে আসতে আগ্রহী। কিন্তু বেসরকারি খাতের আকর্ষণীয় বেতন প্যাকেজ, ক্যারিয়ার বিকাশের সুযোগ এবং কর্মক্ষেত্রের আধুনিক পরিবেশের তুলনায় সরকারি চাকরির আর্থিক সুবিধা ক্রমশ কম আকর্ষণীয় হয়ে পড়ছে। বহুজাতিক কোম্পানি বা শীর্ষস্থানীয় দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন এন্ট্রি লেভেলেও এমন বেতন দিচ্ছে যা একজন নবীন সরকারি কর্মকর্তার বেতনের দ্বিগুণ বা তিনগুণ। এই প্রতিযোগিতামূলক বাজারে সেরা মেধাবীদের সরকারি প্রশাসনে আনতে হলে বেতন কাঠামোকে আরও আকর্ষণীয় করার কোনো বিকল্প নেই। মহিলা সরকারি কর্মচারীদের বিষয়টি এবারের পে স্কেল আলোচনায় একটি আলাদা মাত্রা যোগ করেছে। দেশে নারীর কর্মসংস্থানে সরকারি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু মহিলা কর্মচারীরা কর্মক্ষেত্রে নানা বিশেষ চ্যালেঞ্জের মুখোমুখি হন যা পুরুষ কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শিশু সন্তানের দেখাশোনা, পরিবারের অন্যান্য দায়িত্ব এবং নিরাপদ যাতায়াতের সমস্যা মহিলা কর্মচারীদের জীবনকে আরও জটিল করে তোলে। এই বাস্তবতাকে স্বীকার করে নতুন পে স্কেলে মহিলা কর্মচারীদের জন্য বিশেষ কিছু সুবিধার বিধান রাখার প্রস্তাব আলোচনায় রয়েছে। প্রতিবন্ধী সরকারি কর্মচারীদের বিষয়টিও নতুন পে স্কেলে বিবেচনায় নেওয়া হচ্ছে। বিশেষ প্রয়োজন সম্পন্ন কর্মচারীরা অনেক সময় কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি হন। তাদের যাতায়াত, বিশেষ সহায়ক উপকরণ এবং স্বাস্থ্যসেবার খরচ সাধারণ কর্মচারীদের চেয়ে বেশি। এই বাড়তি ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিবন্ধী কর্মচারীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা রাখার দাবি উঠেছে। পদোন্নতির সাথে বেতন বৃদ্ধির সম্পর্কটিও নবম পে স্কেলে নতুনভাবে সংজ্ঞায়িত করার কথা ভাবা হচ্ছে। বর্তমানে অনেক কর্মচারী দীর্ঘ বছর ধরে পদোন্নতির অপেক্ষায় একই পদে থাকেন। পদ শূন্য না থাকলে বা রাজনৈতিক প্রভাবের কারণে যোগ্য কর্মচারীরাও প্রাপ্য পদোন্নতি থেকে বঞ্চিত হন। এই পরিস্থিতিতে টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মতো বিকল্প ব্যবস্থাগুলোকে আরও কার্যকর করা এবং একটি নির্দিষ্ট সময় পার হলে স্বয়ংক্রিয়ভাবে বেতন বৃদ্ধির বিধান রাখার প্রস্তাব রয়েছে। এটি কার্যকর হলে পদোন্নতির জন্য অপেক্ষারত কর্মচারীরা আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। বার্ষিক ইনক্রিমেন্টের হার নির্ধারণও এবারের পে স্কেলে একটি বিশেষ মনোযোগের বিষয়। বর্তমানে যে হারে ইনক্রিমেন্ট দেওয়া হয় তা বার্ষিক মুদ্রাস্ফীতির হারের তুলনায় অনেক কম। ফলে প্রতি বছর বেতন কিছুটা বাড়লেও প্রকৃত ক্রয় ক্ষমতা কমতে থাকে। এই সমস্যার সমাধানে ইনক্রিমেন্টের হারকে মুদ্রাস্ফীতির সাথে সংযুক্ত করার একটি সূত্র প্রস্তুত করার কথা আলোচনা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে প্রতি বছরের ইনক্রিমেন্ট একজন কর্মচারীর প্রকৃত আয় বাড়াবে, শুধু নামমাত্র বেতন বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। অবসরোত্তর সুবিধার সংস্কারও নবম পে স্কেলের একটি অপরিহার্য অংশ। বাংলাদেশে একজন সরকারি কর্মচারী দীর্ঘ কর্মজীবন শেষে অবসর নিলে যে পেনশন পান তা দিয়ে একটি সম্মানজনক জীবন পরিচালনা করা কঠিন। বিশেষত নিম্ন গ্রেড থেকে অবসর গ্রহণকারীদের পেনশনের পরিমাণ এতটাই কম যে তারা সন্তানদের উপর নির্ভর না করে পারেন না। বছরের পর বছর দেশের সেবায় জীবন কাটিয়ে অবসরের পর এই নির্ভরশীলতা একজন কর্মচারীর আত্মসম্মানের জন্য অত্যন্ত কষ্টকর। পেনশন সংস্কারে বেশ কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, পেনশনের হার বাড়ানো। দ্বিতীয়ত, পেনশনকেও মুদ্রাস্ফীতির সাথে নিয়মিত সমন্বিত করার ব্যবস্থা করা। তৃতীয়ত, চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, যাতে অবসরের পরও একজন সাবেক কর্মচারী সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্প মূল্যে সেবা পেতে পারেন। চতুর্থত, প্রতিবন্ধী বা দুরারোগ্য রোগে আক্রান্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করা। এই পরিবর্তনগুলো শুধু অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনমান উন্নত করবে না, বরং বর্তমান কর্মরত কর্মচারীদের মনেও একটি নিশ্চিত ভবিষ্যতের আশা জাগাবে। গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও সংস্কারের দাবি রয়েছে। বর্তমানে প্রভিডেন্ট ফান্ডে সরকারের অবদানের হার যা নির্ধারিত আছে তা আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় কম। নতুন পে স্কেলে এই হার বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি গ্র্যাচুইটির হিসাব পদ্ধতিও আরও কর্মচারী বান্ধব করার প্রস্তাব রয়েছে। দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ও ফেডারেশনগুলো পে কমিশনের কাছে তাদের বিস্তারিত দাবিনামা পেশ করেছে।
এই দাবিগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হল ন্যূনতম বেতন, জাতীয় মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মজুরির দ্বিগুণ করা, মূল বেতনের শতকরা 50% বাড়ি ভাড়া ভাতা নির্ধারণ করা, চিকিৎসা ভাতা মূল বেতনের শতকরা 10% করা, 5 বছর পর পর স্বয়ংক্রিয় বেতন সমীক্ষার ব্যবস্থা করা এবং বদলিযোগ্য কর্মচারীদের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন নিশ্চিত করা। এই দাবিগুলো বিশ্লেষণ করলে বোঝা যায় সরকারি কর্মচারীরা শুধু বেতন বাড়ানোর কথা বলছেন না, তারা একটি সুসংগঠিত ও দীর্ঘমেয়াদী সংস্কারের দাবি করছেন। তারা চান এমন একটি ব্যবস্থা যেখানে বারবার পে স্কেলের অপেক্ষায় না থেকে একটি গতিশীল ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাদের বেতন জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়টিও নবম পে স্কেলের আলোচনার সাথে যুক্ত হয়েছে। ডিজিটাল বেতন ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিটি কর্মচারীর বেতন সংক্রান্ত সব তথ্য অনলাইনে সহজলভ্য করা, নতুন পে স্কেলের সুবিধা দ্রুত ও নির্ভুলভাবে কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়া এবং বকেয়া পরিশোধের প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার বিষয়গুলো আলোচনায় রয়েছে। এই প্রযুক্তিগত সংস্কার বাস্তবায়িত হলে পে স্কেল বাস্তবায়নে অতীতের মতো দীর্ঘসূত্রতা ও জটিলতা অনেকটাই কমে আসবে। রাষ্ট্রের কোষাগারের উপর নবম পে স্কেলের প্রভাব নিয়েও বিশেষজ্ঞরা বিশদ বিশ্লেষণ করেছেন। একটি সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নে বাড়তি বার্ষিক ব্যয় রাষ্ট্রের মোট বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ হবে। তবে এই ব্যয়কে শুধু ব্যয় হিসেবে না দেখে বিনিয়োগ হিসেবে দেখার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। কারণ বেতন বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের আয়করের পরিমাণও বাড়বে। তাদের ব্যয় বাড়লে পরোক্ষ করের রাজস্বও বাড়বে এবং প্রশাসনিক দক্ষতা বাড়লে সরকারি সেবার মান উন্নত হবে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য অনেক বেশি মূল্যবান। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা থেকে দেখা যায় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং প্রশাসনিক সংস্কার যখন একসাথে করা হয়েছে তখন রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রশাসনিক দুর্নীতি কমেছে, সরকারি সেবার মান উন্নত হয়েছে এবং নাগরিকরা রাষ্ট্রের প্রতি আরও আস্থাশীল হয়েছেন। বাংলাদেশের জন্য এই শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। নবম পে স্কেলের ঘোষণার পর দ্রুত ও কার্যকর বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন। অতীতে দেখা গেছে পে স্কেল ঘোষণার পরও অনেক কর্মচারী মাসের পর মাস পুরনো হারে বেতন পেতে থাকেন। বকেয়া পরিশোধে বছরের পর বছর লেগে যায়। প্রত্যন্ত অঞ্চলের কর্মচারীরা তথ্যের অভাবে তাদের প্রাপ্য সুবিধা সম্পর্কে জানতেই পারেন না। এই সমস্যাগুলো সমাধানে একটি কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি গঠন, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং ব্যবস্থা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য প্রচারের পরিকল্পনা থাকা প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাম্প্রতিক বক্তব্যে এই সব বিষয়ে সরকারের সচেতনতা ও প্রতিশ্রুতির প্রতিফলন স্পষ্ট। তারা শুধু পে স্কেল ঘোষণার কথা বলছেন না, তারা একটি সুসংগঠিত ও কার্যকর বাস্তবায়নের রোডম্যাপের কথা বলছেন। দেশ স্বাভাবিক হওয়ার পরপরই এই পে স্কেল কার্যকর করার প্রতিশ্রুতি তারা দিয়েছেন এবং সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের জন্য সমস্ত প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন রাখার নির্দেশ দিয়েছেন। দেশের বিশ্লেষক মহল মনে করছেন এবারের পে স্কেল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি মাইলফলক হওয়ার সুযোগ রয়েছে। যদি সত্যিকার অর্থেই একটি বৈষম্যমুক্ত, মুদ্রাস্ফীতি সহনশীল এবং কর্মচারীদের মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিতকারী বেতন কাঠামো প্রণীত ও বাস্তবায়িত হয়, তাহলে তা শুধু সরকারি কর্মচারীদের জীবন বদলাবে না, বরং গোটা দেশের প্রশাসনিক সংস্কৃতি এবং রাষ্ট্রীয় সেবার মানেও একটি গুণগত পরিবর্তন আসবে। সরকারি চাকরিজীবীরা আজ এই বিশ্বাস ও প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন। তারা জানেন কঠিন সময় আসে, কিন্তু কঠিন সময় চিরকাল থাকে না। দেশ স্বাভাবিক হবে, রাজনৈতিক স্থিতিশীলতা আসবে এবং সেই স্থিতিশীলতার পথ ধরেই আসবে নবম জাতীয় পে স্কেল। বাংলাদেশের লাখ লাখ সরকারি পরিবার তাই আজ কষ্টের দিনগুলো পার করতে করতে সেই সুদিনের স্বপ্ন বুকে লালন করছেন, যেদিন তাদের ত্যাগ ও নিষ্ঠার যথার্থ স্বীকৃতি মিলবে এবং রাষ্ট্র তার সবচেয়ে কাছের মানুষগুলোর প্রতি তার দায়িত্ব পালনের প্রতিশ্রুতি রক্ষা করবে। নবম পে স্কেল নিয়ে দেশের অর্থনীতিবিদ, সমাজবিজ্ঞানী এবং প্রশাসন বিশেষজ্ঞদের মতামত বিশ্লেষণ করলে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়ে ওঠে। তারা সবাই একমত যে বেতন কাঠামোর সংস্কার শুধু একটি আর্থিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক ও রাজনৈতিক সিদ্ধান্তও বটে। রাষ্ট্র যখন তার কর্মচারীদের যথাযথ মূল্যায়ন করে এবং তাদের জীবনমান উন্নয়নে বিনিয়োগ করে, তখন সেই কর্মচারীরা রাষ্ট্রের প্রতি আরও বেশি অনুগত ও কর্মনিষ্ঠ হন। এটি একটি সুবিদিত সামাজিক মনোবিজ্ঞানের নীতি, যা বিশ্বের সব সফল প্রশাসন ব্যবস্থায় প্রতিফলিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে এই নীতির প্রয়োগ আরও বেশি জরুরি, কারণ এই দেশে সরকারি প্রশাসনের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা অনেক বেশি।
ভূমি রেজিস্ট্রেশন থেকে শুরু করে পাসপোর্ট, জন্ম নিবন্ধন, বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা প্রদান পর্যন্ত মানুষের দৈনন্দিন জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজ সরকারি অফিসের মাধ্যমেই সম্পন্ন হয়। সেই অফিসে যদি একজন কর্মচারী আর্থিক কষ্টে দিন কাটান, তাহলে তার পক্ষে নাগরিকদের সেবায় সর্বোচ্চ মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। এই সংযোগটি অনেকেই বোঝেন না, কিন্তু এটি অত্যন্ত বাস্তব। নবম পে স্কেলের আলোচনায় কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নের বিষয়টিও উঠে এসেছে। বাংলাদেশের অনেক সরকারি অফিসে কাজের পরিবেশ আধুনিক মান থেকে অনেক পিছিয়ে। অপর্যাপ্ত আলো বাতাস, পুরনো আসবাবপত্র, ভাঙা চেয়ার টেবিল এবং অনুন্নত শৌচাগার ব্যবস্থা অনেক অফিসের নিত্যচিত্র। এই পরিবেশে কাজ করা কর্মচারীদের মনোবল ও কার্যদক্ষতা স্বাভাবিকভাবেই কম থাকে। যদিও এটি সরাসরি পে স্কেলের অংশ নয়, তবু কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়নকে পে স্কেল সংস্কারের সাথে সমান্তরালভাবে বিবেচনা করার দাবি উঠেছে। প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণকে বেতন কাঠামোর সাথে যুক্ত করার প্রস্তাবটি বিশেষ মনোযোগ পাচ্ছে। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি কর্মচারীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো অপরিহার্য। যে কর্মচারী ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে পারদর্শী হবেন, যিনি সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকবেন এবং যিনি অনলাইন সেবা প্রদানে দক্ষতা অর্জন করবেন, তার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা রাখলে কর্মচারীরা নিজেদের ডিজিটাল দক্ষতা বাড়াতে উৎসাহিত হবেন। এটি দেশের সরকারি সেবা ডিজিটালকরণের গতিও ত্বরান্বিত করবে। বিদেশে কর্মরত বাংলাদেশের সরকারি কূটনীতিক ও প্রবাসী কর্মকর্তাদের বেতন কাঠামোর বিষয়টিও নবম পে স্কেলের আলোচনায় উঠে এসেছে। বিদেশে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা স্থানীয় উচ্চ জীবনযাত্রার ব্যয় মেটাতে গিয়ে প্রায় কঠিন আর্থিক চাপে পড়েন। সেখানকার বিদেশি ভাতার হার বর্তমান বাস্তবতার সাথে অনেক ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ নয়। এই বিষয়টিও নবম পে স্কেলের আওতায় সংস্কার করার দাবি রয়েছে। দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে নিয়োজিত সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর বিষয়টি একটি আলাদা পরিপ্রেক্ষিতে দেখার দাবি রাখে। একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রামের প্রত্যন্ত এলাকায় থেকে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলছেন, কিন্তু তার বেতন প্রায়ই অন্যান্য সরকারি সেবার একই গ্রেডের কর্মচারীর তুলনায় কম। একই চিত্র স্বাস্থ্য খাতেও। একজন সরকারি উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার দূরবর্তী এলাকায় জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গিয়ে যে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন, তার আর্থিক স্বীকৃতি বর্তমান বেতন কাঠামোতে অপর্যাপ্ত। নবম পে স্কেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের কর্মচারীদের বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখার দাবি তাই অত্যন্ত যুক্তিসঙ্গত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেতন কাঠামো একটি সংবেদনশীল বিষয়। পুলিশ, র্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। তাদের পারিবারিক জীবন প্রায় বিঘ্নিত হয় অনিশ্চিত কর্মঘণ্টা ও ঘন ঘন বদলির কারণে। এই পেশাগত ঝুঁকি ও ত্যাগের যথাযথ আর্থিক স্বীকৃতি দেওয়া নবম পে স্কেলের একটি নৈতিক দায়িত্ব। বাংলাদেশের গ্রামীণ পর্যায়ে কর্মরত বিভিন্ন বিভাগের সম্প্রসারণ কর্মীরাও দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা, পশু সম্পদ বিভাগের কর্মচারী, মৎস্য বিভাগের মাঠ কর্মী, সমাজসেবার মাঠ সংগঠক, এই মানুষগুলো সরাসরি কৃষক, জেলে ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেন। তাদের কাজের পরিসর ব্যাপক এবং দায়িত্বও বড়, কিন্তু তাদের বেতন ও সুবিধা প্রায় তাদের দায়িত্বের তুলনায় অনেক কম। এই অসামঞ্জস্যতা দূর করা নবম পে স্কেলের একটি গুরুত্বপূর্ণ কাজ। সব মিলিয়ে নবম জাতীয় পে স্কেল কেবল একটি বেতন পরিবর্তনের বিষয় নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় প্রশাসনের একটি গভীর ও ব্যাপক সংস্কারের সুযোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে যে দৃঢ়তা ও পরিকল্পনার কথা উঠে এসেছে, তা এই সংস্কারের প্রতি সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতির প্রমাণ। দেশ স্বাভাবিক হওয়ার প্রতীক্ষায় যখন সবাই রয়েছেন, তখন এই প্রতীক্ষার সাথে মিশে আছে লাখ লাখ সরকারি পরিবারের একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের দিন খুব বেশি দূরে নয়।